মোটামুটি সবাই কি সুস্থ আছেন? একটু একটু অসুস্থ আছেন কে কে? দেখেন, সুস্থ থাকাটা হচ্ছে একটা কনফিডেন্টের ব্যাপার, তাই না? সুস্থটাও নিজের ইচ্ছা করা লাগে থাকতে হইলে। তারপরেও কিছু পদক্ষেপ আছে, বৈজ্ঞানিক কিছু উপায় আছে, ধর্মগত কিছু বিষয় আছে যেগুলি অবলম্বন করলে আমরা অনেক সময় সুস্থ থাকতে পারি বা সুস্থ থাকার চেষ্টা করতে পারি, তাই না? সুস্থ কি মানুষ বিনা কারণে, মানে অসুস্থ কি বিনা কারণে হয়? কারো কি উম, এটা বলতে পারবেন যে কোনো কারণ ছাড়া কেউ অসুস্থ হয়? অবশ্যই কোনো না কোনো রিজন থাকে যে কারণে সে হচ্ছে অসুস্থ হয়। এর ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে মানে আপনার খাবার দাবার একটা বিষয়, যে খাবার দাবার ঠিক না থাকলে মানুষ অসুস্থ হয়। আর একটা হচ্ছে লাইফস্টাইলের রুটিন যদি ঠিক না থাকে, তাই না? দৈনন্দিন জীবনের রুটিন যদি আমাদের ঠিক না থাকে। সো এই পারপাসে আমি জাস্ট কয়েকটা পয়েন্ট, আসলে আমি তো এই ব্যাপারে এত অভিজ্ঞ না, জাস্ট আপনাদের বলার জন্য কয়েকটা পয়েন্ট নোট করা, বিভিন্ন জায়গা থেকে রিসার্চ করা, ঠিক আছে? অনেকটা আবার চ্যাট জিপিটি থেকেও নেওয়া, ঠিক আছে? তবে ভেরিফাই করা সবগুলি কার্যকর। তো এইগুলি আমি প্রথমত একটু বলবো আপনাদের, পরবর্তীতে এটা গ্রুপে দিয়ে দিব, সবাই একটু আরও ভালোভাবে ফলো করার চেষ্টা করবেন। এখানে যদিও শুধু পয়েন্টগুলি উল্লেখ করা, আর অনেক বেশি পয়েন্ট নিলে আবার এটা নিয়ে পড়াশোনা করা লাগবে সবার। সো তাইলে আবার একটা চাপের বিষয় হয়ে যাবে। সংক্ষিপ্ত কিছু কার্যকরী পয়েন্ট উল্লেখ করা, জাস্ট 10 থেকে 12টার মতো পয়েন্ট। সো এইগুলি যদি একটু কেয়ারফুলি সবাই ফলো আপ করেন, তাহলে আশা করি ইনশাল্লাহ আপনারা সুস্থ থাকতে পারবেন, ঠিক আছে? তো আপনারা একটু মিলাইয়া দেখবেন যে যারা যারা বেশি অসুস্থ হন, যেমন অসুস্থতার অনেকগুলি ক্যাটাগরি আছে। কারো অনেক বেশি মাথা ব্যথা হয়, কারো অনেক বেশি পেট ব্যথা হয়, ঠিক আছে? কেউ অল্পতে অসুস্থ হয়ে যান, বা বিভিন্ন বিভিন্ন জনের আসলে মানে সিমটেমগুলো এক এক রকম আসে। তো আমরা একটা একটা করে পয়েন্ট শেষ করি। দেখেন, স্বাস্থ্যকর লাইফস্টাইল ও সুস্থ থাকার করণীয়, এটা হচ্ছে আমাদের টাইটেল দেওয়া হয়েছে আজকে। আমাদের এখানে গুরুত্বের বিবেচনায় প্রথমেই রাখা হয়েছে সঠিক সময়ে পরিমিত ঘুম, ঠিক আছে? ভালো থাকার জন্য পর্যাপ্ত মানসম্মত ঘুম খুব জরুরি। কম ঘুম হলে সারাদিন ক্লান্তি, খিটখিটে ভাব এবং মনোযোগের ঘাটতি দেখা যায়। এর ফলে আপনার মেজাজ খিটখিটে থাকলে আপনি যে কাজ করেন বা যেই কর্মেই থাকেন না কেন, ওইটা ঠিকমতো হয় না। দিন শেষে নানান ধরনের হেজিটেশন, তারপরে কাজের ফোকাস থাকে না, ডেস্টিনেশন নষ্ট হয়, যার ফলে আপনি একসময় হতাশ হয়ে যান, ঠিক আছে? আর মানুষের হতাশা থেকে অবসাদ আসে, আর এইখান থেকে মানুষ মূলত অসুস্থ হয়, ঠিক আছে? ঘুম সঠিকভাবে না আসা, এটার অনেকগুলি ব্যাড ইফেক্ট আছে। আর পর্যাপ্ত পরিমাণে ঘুম বলতে আপনি শুধু ঘুম আসলেই হবে না, ঠিক আছে? আপনার পার্সপেক্টিভ বুঝতে হবে। যেমন আমি নর্মালি যদি বলি, মানে কেউ নেগেটিভলি নেবেন না, আমি কিন্তু অফিসে অনেক সময় 11টা বাজে 12টা বাজে আসি, তাই না? তো আমি যদি সকালবেলা মনে করেন 9টা বাজে ঘুম থেকে উঠি, আমার রুটিনের সাথে আপনার রুটিন মিলবে? মিলবে না। আবার যার মনে করেন সকালে 6টা বাজে ডিউটি, সে কি আবার 11টা বাজে আসলে তার কর্মের ক্ষতি হইতেছে, তাই না? আমি আবার অনেক সময় দেখা যায় রাত্রে 3টা পর্যন্ত জায়গায় থাকি, ঠিক আছে? তো আপনারা কিন্তু 3টা পর্যন্ত জায়গা থাকেন না, বা 3টার সময় আপনাদের কোনো কাজও নাই। এখন এক একজনের পার্সপেক্টিভ এক এক রকম। এখন এইখানে মনে করেন যে আপনাদের 2টা টাইম শিডিউল দেওয়া আছে। আপনারা যারা প্রোডাকশন সাইটে আছেন, আপনারা আসেন 8টা বাজে, আর যারা মার্কেটিং সাইটে আছেন তারা আসেন 9টা বাজে, ঠিক আছে? এখন এই যে যে আপনার টাইম শিডিউলটা আছে, এইটার উপরে বেস করে হচ্ছে আপনাকে পরিমিত ঘুমটা সিলেক্ট করতে হবে। নর্মালি ঘুম আসা ভালো, এই জন্য আমরা যখন মন চায় তখনই ঘুম আসবো, যত ইচ্ছা ঘুম আসবো, এটা কিন্তু ঠিক হবে না, তাই না? মানে আপনার যে টাইমটা আছে, ওই টাইমের ভিতরে আপনার পারফেক্ট সময় কখন, তখন আপনাকে ঘুম আসতে হবে। আর একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিনের ঘুমের চাহিদা কতটুকু, এটা আপনারা সবাই জানেন, ঠিক আছে? মানুষ যখন ছোট থাকে, মানে বাচ্চা থাকে যখন, তখন তার অনেক বেশি ঘুমের প্রয়োজন হয়। একটা নির্দিষ্ট সময়ের পরে ঘুম এমন একটা বিষয়, আপনি যত বেশি ঘুম আসবেন আপনার ততই বেশি ঘুম আসতে হইবে, ঠিক আছে? ঘুম চাইলেই মানুষ কন্ট্রোল করতে পারে। যদি আপনি ওইভাবে লাইফস্টাইল করতে পারেন, তাহলে দেখবেন যে 5 ঘন্টা ঘুম আসলেও আপনি অনেক ভালোভাবে হচ্ছে এটা কাজে লাগাইতে পারবেন। আর এটা নিয়মিত থাকতে হবে, মানে রুটিনটা ঠিক থাকতে হবে, ঠিক আছে? এখন
মূল কথায় আসি, মানে মোরাল অফ দ্য বিষয় হচ্ছে যাদের সময় 8টা বাজে অফিসে আসেন তারা ওইভাবে সিলেক্ট করবেন যে আপনি কয় ঘন্টা জাস্ট ঘুমাইতে চান। প্রয়োজনে এই টপিকে আরেকটু রিসার্চ করবেন যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের বা আপনার বয়স অনুযায়ী আপনার শরীরের কন্ডিশন অনুযায়ী আপনার কয় ঘন্টা ঘুম আসা প্রয়োজন, ঠিক আছে? ওইটার উপরে বেস করে আপনি আপনার ডেস্টিনেশন দেখবেন যে সকাল 8টা বাজে আপনাকে অফিসে থাকতে হইতেছে। তার মানে আপনার মিনিমাম 1 ঘন্টা আগে যদি আপনি ঘুমের থেকে ওঠেন, মানে সর্বোচ্চ আপনি 7টা বাজে ওঠার সুযোগ পাইতেছেন ঘুম থেকে। এখন 7টা বাজে যদি উঠেন, এখন আপনি ডিসাইড করবেন যে আপনি কয় ঘন্টা ঘুম আসবেন, ঠিক আছে? এখন আপনি কয় ঘন্টা ঘুম আসবেন ডিসাইড করবেন। আপনি এখান থেকে মনে করেন যে রাত্রে 8টা বাজেও যদি যান, এরপরে খাবার দাবার রেস্ট করা আরও এইগুলি সব বাদ দিয়ে যদি আরও 2 ঘন্টাও বাদ দেন, তার মানে মিনিমাম চাইলে 10টা বাজে ঘুম আসা সম্ভব আমাদের, তাই না? 10টা বাজে যদি ঘুম আসা সম্ভব হয়, 10টা থেকে সকাল 6টা পর্যন্ত আমরা 6টাও যদি ধরি, তাহলে কয় ঘন্টা হয় এটা হিসাব করেন তো। 10টা থেকে 6টা 8 ঘন্টা। আর মজার ব্যাপার হয়েছে, একজন মানে প্রাপ্তবয়স্ক মানুষের 8 ঘন্টা ঘুমানোর কোনো প্রয়োজন নেই। 5 থেকে 6 ঘন্টা হচ্ছে মোর দ্যান এনাফ। আর যারা হচ্ছে সিরিয়াস, মানে শুধু আমরা এখন ছোট ছোট কাজ করি, যারা অনেক বড় অ্যামাউন্টে কাজ করে, বিভিন্ন মিশন নিয়ে থাকে, তারা অনেক সময় দেখা যায় 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমায়। সো ওই দিকে আমরা আপাতত না যাই, এত সিরিয়াস হওয়ার আমাদের দরকার নেই মোমেন্টে। তবে মিনিমাম যদি আপনি 8 ঘন্টা ঘুমানোর সুযোগ পাইতেছেন, এই 8 ঘন্টা মানে মোটামুটিভাবে 10 থেকে 12 বছর বা 14 বছর বয়সের মানুষের জন্য 8 ঘন্টা ঘুমানোর দরকার। সো আমাদের প্রত্যেকের বয়স এখানে মিনিমাম 20-এর উপরে আছে, 2-1 বাদে হয়তো বা। সো আমাদের 6 ঘন্টা ঘুমাইলেই এনাফ, যদিও আপনারা আরও বেশি ঘুমের সুযোগ পাইতেছেন। এখন ঘুমের যে সুযোগ নাই এটা কিন্তু বলার কোনো অবকাশ নাই, ঘুমের সুযোগ আছে। কিন্তু এখন যদি আপনি 7টা বাজে উঠবেন, 6টা বাজে আপনার উঠতে হবে, এখন আপনি যদি 12টা বাজে 1টা বাজে ঘুম আসেন, তাহলে এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। কেউ আপনাকে যা বলবে না বা কেউ আপনাকে দেখবে না যে আপনি কখন ঘুম আসছেন, ঠিক আছে? তবে ক্ষতিটা যেটা হবে দিন শেষে, আপনার তো 8টা বাজে অফিসে আসতে হবে, আপনি ঘুমাইছেন মনে করেন 3টা বাজে বা 2টা বাজে। এই যে যে সকালবেলা মানে আপনি আপনার যে নির্ঘুম রাত কাটায় যে সকালে আবার অফিসে আসছেন, অফিসও করলেন, কিন্তু এটা আপনি নিতে পারবেন না। হয়তো বা 1 দিন 2 দিন পরে দেখবেন যে আপনার এই সঠিকভাবে ঘুম না হওয়ার কারণে আপনি অসুস্থ হয়ে পড়তেছেন। আপনার শরীর চলবে না, কাজে মন বসবে না, ভাল লাগবে না, অবসাদ লাগবে, নানান ধরনের সিমটম দেখা দিবে, ঠিক আছে? সো এখন আপনারা কে কয়টা বাজে ঘুম আসবেন এটা কিন্তু আপনাদের মানে হার্ডলি ডিসাইড করতে হবে। যে আমার কাজে যাইতে হইতেছে 8টা বাজে, তার মানে আমার মিনিমাম 7 ঘন্টা ঘুম আসতে হবে। এখন আমি কয়টা বাজে ঘুম আসবো? 2-1 দিন জরুরি প্রয়োজনে বিভিন্ন কাজ থাকতে পারে বা ফ্যামিলির আড্ডায় পড়ে যায় অনেক সময় আমরা, ওটা হচ্ছে আলাদা বিষয়। বাট রেগুলার আমাদের একটা টাইম থাকতে হবে, ঠিক আছে? রুটিন থাকতে হবে। তো ঘুমটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং কি সুস্থ থাকার জন্য অনেক বেশি জরুরি, ঠিক আছে? তো এই জন্য বললাম যে এটার পার্সপেক্টিভ আসলে এক এক রকম। আপনার সকালবেলা কয়টা বাজে কাজ আছে বা কয়টা বাজে আপনার জন্য উপযুক্ত, ওইটার উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনি আপনার রুটিনটা সাজাবেন। এখন কারো অনেক অনেক সময় দেখা যায় স্বাভাবিকভাবে ঘুম বেশি থাকে, তো তার জন্য সুযোগ আছে, সে 8 ঘন্টা চাইলে 9 ঘন্টা 10 ঘন্টাও ঘুমাইতে পারবেন। তো ওইভাবে হচ্ছে ঘুমাইতে হবে। আবার আমরা একটা কথা জানি যে একসাথে আসলে সব আরাম আয়েশ একসাথে হয় না। যেমন আমরা কেউ চাইলেই সকালবেলা একসাথে, মানে সকালবেলা তো ঘুম আসতে অনেক শান্তি লাগে, তাই না? তো অনেক শান্তি যেমন লাগে, আবার সকালবেলা উঠলে আপনার এই মানে সকালবেলার প্রকৃতি দেখতেও ভালো লাগে। তো এই দুইটা কিন্তু মানে এমন কোনো পৃথিবীতে মানুষ নেই যে এই দুইটা একসাথে উপভোগ করতে পারছে। তো আপনার যে কোনো একটাকে হচ্ছে বাদ দিতে হবে। হয়তোবা সকালের প্রকৃতি উপভোগ করলেন অথবা সকালবেলার ঘুমটা উপভোগ করলেন আপনি। এখন মানে মূল বিষয় যেটা বোঝাইতে চাইতেছি যে দুইটা আপনি একসাথে করতে পারবেন না। যখন দুইটা একসাথে করতে যাবেন তখন আসলে ঝামেলাটা লাগে। সো ঘুমটা হচ্ছে পরিমিত আকারে ঘুমাইতে হবে। আর একটা হচ্ছে আপনার যে শিডিউল আছে ওই শিডিউলটা মেনটেন করে আপনি ঘুম আসবেন। এরপরে দেখেন পরের টপিকটা রাখছি আমরা অলস শুয়ে বসে থাকা। যেমন আমরা বললাম যে ঘুম আসা ভালো, বিশ্রাম করা ভালো, তার মানে আপনি সুযোগ পাইলেই ঘুম আসলেন, মানে কোনো শিডিউল ছাড়া সকালবেলা ঘুম আসলেন, আবার দুপুরবেলা সময় পেলেন ঘুম আসলেন, যখন ইচ্ছা তখন ঘুম আসলেন। এটা আবার একটা ব্যাড এফেক্টের মানে ব্যাড হ্যাবিটের ভিতরে চলে যাবে, তাই না? বিশ্রাম ভালো, কিন্তু অতিরিক্ত ঘুম বা বসে থাকা শরীরের জন্য ক্ষতি করে। অতিরিক্ত ঘুম আপনাকে আরও অলস করে তোলে এবং শরীরের
প্রাকৃতিক রুটিন নষ্ট করে দেয়। সক্রিয় থাকতে প্রতিদিন হাঁটাহাঁটি, হালকা ব্যায়াম ও কাজের ফাঁকে দাঁড়িয়ে স্ট্রেচ করার অভ্যাস করুন। ঠিক আছে, মানে অলসতা যেন আপনাকে না পায়, এইটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এরপরে 3 নম্বর যেটা পয়েন্ট, বসবাসের জন্য পর্যাপ্ত আলো বাতাসযুক্ত স্বাস্থ্যকর পরিবেশ নির্বাচন করুন। তো দেখেন, আমরা একটা সার্টেন টাইম অফিসে থাকি। অফিসে কিন্তু আমরা দেখা যায়, আপনারা যারা পেজে আছেন আপনাদের তো মেবি 6 ঘন্টাও থাকা হয় না। কয় ঘন্টা থাকা হয় অনেক, যদি ওর ইসে টিফিনে যারা না যান তাদের অনেক সময় 8 ঘন্টার বেশি হয়ে যায়। আর নর্মালি টিফিনে 1.5 ঘন্টা গেলে আপনাদের 6 ঘন্টা 6.5 ঘন্টার মতো থাকা হয়। সো এটা দৈনিক আমরা হচ্ছে 24 ঘন্টা দিন রাত মিলে একটা ডে কাউন্ট করি। সো 24 ঘন্টার ভিতরে যদি হিসেব করেন অলমোস্ট 1/3 বলতে পারেন। সো এই যে যে একটা সময়, এই সময়টা শুধু অফিসে থাকতেছেন। আশা করি অফিসের পরিবেশটা একদমই অস্বাস্থ্যকর না, যদিও স্বাস্থ্যকর পরিবেশের আরও অনেক ধরনের আছে, ইমপ্লিমেন্ট করার বাকি আছে। বাট ম্যাক্সিমাম সময়টা আপনি যেখানে থাকতেছেন, আপনার বসবাসের স্থান, এটা আপনি এটা আমরা চাইলেও অনেক সময় পরিবর্তন করতে পারি না, বাট চেষ্টা করতে হবে ওই বসবাসের স্থানটা যেখানে আমরা 24 ঘন্টা সময়ের ভিতরে অলমোস্ট 16 ঘন্টা 12 ঘন্টার উপরে থাকি, মানে ম্যাক্সিমাম সময় যে জায়গায় আমরা বসবাস করি ওই জায়গাটা যেন অবশ্যই স্বাস্থ্যকর থাকে। ঠিক আছে, সম্ভব হইলে আলো বাতাস যেন থাকে, এটা মাস্ট। কারণ আমাদের হিউম্যান সাইকোলজিটা আসলে এইভাবে কাজ করে, যদি আলোর সন্নিকটে আমরা না যাই তাইলে আমাদের নানান রোগ সহজেই শরীরের ভিতরে ঢুকে যায়। ঠিক আছে, সো আলোটা অনেক গুরুত্বপূর্ণ। আলো বাতাসযুক্ত পর্যাপ্ত এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করবেন বাসার ভিতরে। বাসা যেরকমই হোক ওটা সমস্যা না, কিন্তু বাসার পরিবেশটা ঠিক রাখা আপনার দায়িত্ব। দেখেন, এরপরে 4 নম্বরে যদিও একটা পয়েন্ট, বাট এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে পর্যাপ্ত পানি পান করা। ঠিক আছে, এখন শুধু পানি প্রচুর পরিমাণে খাইলেই হবে না। একজন প্রাপ্তবয়স্ক 6 থেকে 8 গ্লাস পানি খায়, আমরা নর্মালি জানি। এক এক জায়গায় একটু তারতম্য আছে, এটার একটা মানে ভাগ করার বিষয় আছে, যে আপনার শরীরের ওয়েট কত, আপনি কতটুকু লম্বা, ওইটার উপরে মানে একটা ক্যালকুলেশন করা যায়। এটা একটু গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন যে কয় গ্লাস পানি আপনার জন্য উপযুক্ত। ঠিক আছে, আপনার যদি ওজন জানা থাকে তাহলে ওটা দিয়ে আপনি ভাগ দিয়ে বের করতে পারবেন। তো নর্মালি 6 থেকে 8 গ্লাস বা অনেক সময় অনেকের 10 গ্লাস প্রয়োজন হয়। ঠিক আছে, এই পানি পান করা। এখন এই পানি আপনি মনে করেন যে আরও বেশি পান করলেই হবে না। আমি বিশেষ করে টঙ্গী শহরে আসার পরে একটা জিনিস নোটিস করছি, যে এই জায়গায় যত জায়গার এই পানি খেয়েছি মোটামুটিভাবে পানিতে পর্যাপ্ত পরিমাণে সমস্যা আছে। ঠিক আছে, এই পানিগুলি অবশ্যই খাওয়ার আগে ভালো করে ফুটাইয়া খাবেন। এখন কাদের বাসার পানি কেমন, গভীর নলকূপের নাকি নর্মাল পানি, কেমন পানি খান, ফিল্টার করে খান না কীভাবে খান জানি না, তবে পানি পান করা থেকে প্রচুর পরিমাণে অসুস্থতা আসে। এটা যেমন মানে একটা কমন বিষয় এবং এটা পরীক্ষিত একটা বিষয়। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে পেট ব্যথা এবং পেট খারাপ হয় পানি থেকে, অনেক সময় জন্ডিস সহ আরও নানা ধরনের সমস্যা হয়। সো পানি, যার বাসায় যেই পানি আছে, আসলে এটা যদি ভালো করে ফুটানোর পরে আর এটা সমস্যা থাকে না। একটু কষ্ট হইলেও ফুটায় খাবেন পানি। ঠিক আছে, আমাদের বাসায় আমরা আলহামদুলিল্লাহ প্রথম প্রচুর পরিমাণে অসুস্থ হয়েছি, তারপর থেকে এখন পর্যন্ত ফুটানো ছাড়া কোনো পানি খাই না। ঠিক আছে, এখন অফিসে আইসে আমরা অনেক বেশি পানি খাওয়া কিন্তু প্রয়োজন হয় না। তারপরেও আলহামদুলিল্লাহ অফিসের পানি সেভ আছে, যেহেতু পিউরিফায়ার অ্যাড করা হয়েছে ওইখান থেকে। তারপর আমরা এই পানি টেস্ট করব যে এটাতে সমস্যা আছে কি না। এটা তো এখন বেশি দিন হয় নাই লাগাইছি, তো যদি সমস্যা থাকে আমরা আরও পদক্ষেপ নিব। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই যেটা বললাম, যে আমরা সর্বোচ্চ যে জায়গায় স্টে করি আমাদের বাসায় যেন আমরা পানিটা ফুটাইয়া খাই। ঠিক আছে, যেই পানি এই খান, কষ্ট হইলেও ফুটাইয়া খাইবেন, প্রয়োজনে একটু পানি কম খাইবেন, বাট তারপরও যতটুকু খাইবেন ফুটাইয়া খাইবেন। পানি এমন একটা বিষয়, এটা হচ্ছে তরল পদার্থ, আপনার মানে মুখে দেওয়ার আগে আপনার শরীরের প্রত্যেকটা পয়েন্টে চলে যায় এটা। ঠিক আছে, অন্য খাবার এত তাড়াতাড়ি এটা কাজ করে না যতটা পানিতে কাজ করে। ঠিক আছে, তো পানিটা পর্যাপ্ত পরিমাণে খাওয়া যতটা জরুরি, তার চেয়ে বেশি জরুরি বিশুদ্ধ পানি আপনি খাইতেছেন কি না এটা। ঠিক আছে, তো পানির পিপাসা লাগছে আর পাইছেন, খায়া ফেলাইছেন, বিষয়টা যেন এরকম না হয়। পানি খাওয়ার আগে চিন্তা করে খাইবেন যে পানিটা ঠিক আছে কি না। আচ্ছা, এরপরে একটা আধ্যাত্মিক পয়েন্ট এখানে লেখা হয়েছে, সেটা হচ্ছে নেতিবাচকতা থেকে নিজেকে সুরক্ষা রাখা এবং সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করা। তো নেতিবাচক চিন্তা, এটা নিয়ে আপনাদের আগেও একদিন বলা হয়েছে। এরপরে গুজব, হতাশাজনক আলাপ এড়িয়ে চলা, এগুলি মানসিক চাপ বাড়ায়।
জীবনের প্রতি অনুপ্রেরণা কমিয়ে দেয়। এবং ইতিবাচক কথা শুনুন, পড়ুন এবং বলুন। মানে নেতিবাচক কার্যকলাপ থেকে দূরে থাকবেন। ঠিক আছে, অফিসে আইসা কে কীরকম সেল করতেছে বা কে কার কীভাবে ক্ষতি করা যায়, কে আসে নাই, কে কেন আসলো না, কে ভালো সুবিধা পাইতেছে, কে খারাপ সুবিধা পাইতেছে, মানে এই ধরনের উল্টাপাল্টা চিন্তা ভাবনা করবেন না। এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি অলওয়েজ পজিটিভ থাকার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে আপনার মন ভালো থাকবে। আর মন ভালো থাকা হচ্ছে সুস্থ থাকার একটা পূর্ব শর্ত। ঠিক আছে, ঘুম থেকে উঠে হালকা ব্যায়াম করা যদি সুযোগ হয়। অনেক সময় আমাদের দেখা যায় অভ্যাস নাই ব্যায়াম করার। যদি মানে এই যে এইগুলি সবগুলি যে আমি বলতেছি আমি এইগুলি মানি, বিষয়টা কিন্তু এরকম না। ঠিক আছে, এই জায়গার অনেক কিছুই আমি নিজেও মানি না, তবে এইগুলি হচ্ছে আমাদের জন্য প্রয়োজনীয়। এবং কি এইগুলি যদি করতে পারি তাহলে স্বাভাবিকভাবে আমরা সুস্থ থাকার জন্য আসলে প্রিপারেশনটা নিতে পারতেছি, এটা হচ্ছে মূল বিষয়। তো ঘুম থেকে ওঠা যদি সম্ভব হয় একটু ব্যায়াম করলেন, শরীর হাত পা নাড়াচাড়া করলেন, এটা ভালো একটা দিক বয়ে আনবে। এরপরে দেখেন আরেকটা বিষয় হচ্ছে সকালের নাস্তা মিস না করা। সকালের নাস্তা যদি নর্মালি কোনো কাজও যদি না করেন, আপনি সকালে যদি কিছু না খান, একটু পরে দেখবেন যে বমি বমি আসতেছে, কেমন জানি মাথা ঘুরাইতেছে। তো মানে বিশ্রী একটা অবস্থা। সকালে অবশ্যই অবশ্যই আপনি একদম কিছু না খাইলেও মিনিমাম 1 গ্লাস পানি খাবেন। এটা হচ্ছে মাস্ট, ব্রাশ করার পরে। ঠিক আছে, ওই সময় অনেক সময় দেখবেন যে পানি খাইতে একটু কষ্ট হয়, বাট কষ্ট হইলেও যদি ওইটা আপনি একটু কষ্ট করেও খান, এটা আমার ক্ষেত্রেও প্রথম যখন মানে রুটিন করতে চাইছিলাম কষ্ট হয়েছে, বাট একসাথে যদি আপনি 1 সপ্তাহ কষ্ট করে খান, পরে দেখবেন যে আপনার ওই পানিটা না খাইলে সকালবেলা উঠা মনে হবে যেন আপনি কি একটা করেন নাই। ঠিক আছে, সকালবেলা 1 গ্লাস পানি খাবেন, তারপরে নাস্তা করবেন। অনেক সময় সকালবেলা, এটা আমার খুব ভালোভাবে মনে আছে যে বিশেষ করে আরও অনেক আগে, যে সকালবেলা কোনো কিছু খাওয়া যায় না, এমন অনেক সমস্যার রোগী আছে যে সকালবেলা কিছু খাইতে পারে না। ঠিক আছে, খাইলেও অনেক সময় জোর করে বমি করে ফালাই দেয়। সো এইটা হচ্ছে আপনার চেঞ্জ করতে হবে। সকালবেলা দেখেন না খাইতে পারলেই যে আপনি খাইবেন না, বিষয়টা এরকম না। এটা একটা সমস্যা, এই সমস্যাটা আপনার সমাধান করতে হবে। কারণ সকালবেলা যদি আপনি না খান, এটার কতগুলি ব্যাড ইফেক্ট দেখেন। আপনার যে একটা শরীর সারা মানে সন্ধ্যাবেলা যে আপনি খাবারটা খাইতেছেন, অ্যাজ ইউজুয়াল আমরা সকালবেলা সবাই ওয়াশরুমে যাই। ওয়াশরুমে যাওয়ার পর আমাদের শরীরের মানে প্রক্রিয়াশীল কোনো এনার্জি বাকি থাকে না, যেটা আমাদের শরীরের জন্য ওই সময় কাজ করবে, বা অ্যাক্টিভ কোনো এনার্জি থাকে না ওই সময়। যদি আপনার শরীরে কোনো খাবার পুশ না করেন আপনি, তাহলে এই যে আপনি সারাদিন রেস্টে করবেন, আবার যারা কাজ করবেন, এটা খুব টাফ হয়ে যায়। একটু পরে দেখবেন যে এই জন্য বমি আসে, মাথা ঘুরায়, অনেক সমস্যা দেখা যায়। সো সকালবেলা যদি একটু কষ্ট করে খাওয়ার রুটিনটা করতে পারেন, এটার জন্য আপনি অনেক ভালো একটা প্লাস পয়েন্ট পাবেন, অনেকটা সেফ থাকতে পারবেন। এখন এই জায়গায় আমরা আরেকটা ভুল যেটা করি, আমরা সকালবেলা খাবারটা ডিলে করে খাই। সকালে খাইতে ইচ্ছে করে না, আমরা 11টার দিকে খাই। তো 11টার দিকে খাইলে আরেকটা যেটা সমস্যা হয়, আমাদের হিউম্যান সাইকোলজিতে মানে আমরা নর্মালি মানে এশিয়ান কান্ট্রিতে যারা আছি, 3 বেলা প্রায়োরিটি দেই খাবারের, সকাল, দুপুর আর হচ্ছে রাত্রে। সো এই যে এর ভিতরে আমাদের দুপুরের যে খাবারের শিডিউলটা থাকে, এটা হচ্ছে এক মানে মাস্টার পয়েন্ট। দুপুরের খাবারে আমরা সব সময় চেষ্টা করি আমিষ রাখার, সব সময় চেষ্টা করি ভালো খাওয়ার, বেশি খাওয়ার। ঠিক আছে, ধর্মনীতি অনুযায়ী রাত্রেবেলা আমাদের কম খাইতে হয়, পেট খালি রাখতে হয়। সো দুপুরেরটা হচ্ছে মানে একটা মানে মডার্ন একটা মানে কি বলে, এটা অনেক জরুরি একটা বিষয়, যে যখন আপনার অনেক বেশি খাইতে হবে, মানে যতটুকু পারেন আপনি, যতটুকু সামর্থ্যতে গুলায় ভালো খাইতে পারেন, দুপুরবেলাটা আপনার খাইতে হবে। সো এখন 11টা বাজে যদি আপনি সকালের নাস্তা করেন, দুপুরবেলা আপনি এই পয়েন্টটা সঠিকভাবে পালন করতে পারবেন না। স্বাভাবিকভাবে দুপুরবেলা খাইতে গেলে দেখবেন যে খাইতে পারতেছেন না, অল্প কটা খাওয়ার পরে পেট ভরা লাগতেছে। মানে কিভাবে খাবেন, আপনি একটু আগেই তো খাইছিলেন, তাই না? এই জন্য এটা চেঞ্জ করতে হবে, যে আপনি মিনিমাম চেষ্টা করবেন যে 8টার আগে খাওয়ার, সর্বোচ্চ আপনি 9টার আগে খাইতে পারেন। 9টার পরেও যদি না খান আপনি, তাহলে আপনার খাওয়ারই দরকার নেই, একসাথে দুপুরের খাবার খাওয়া ভালো হবে। ঠিক আছে, এরপরে প্রত্যেকের নিজের কিছু ভালো লাগার বিষয় থাকে, একটু চেষ্টা করবেন টাইম ম্যানেজ করে ওইগুলি করা। ঠিক আছে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, যেমন একটু হাঁটা, গান শোনা, কবিতা লেখা বা পড়া, এগুলি মানসিক শান্তির জন্য মানুষ করে। ঠিক আছে, এরপরে একা না থেকে শরীর সচেতন রাখুন। সারাদিন বসে থেকে মাঝে মাঝে দাঁড়ান, হাঁটু, মাইস্টেজ, শরীরের ব্যথা, মোটা হয়ে যাওয়া, আলসেমি করা ইত্যাদি বিষয়। যেমন এইখানে বিশেষ করে যারা পেজে কাজ করেন, আপনারা লং টাইম বসে থাকেন ডেস্কে। ঠিক আছে, ডেস্কে বসে থাকাটা এখন আপনাদের যেহেতু দায়িত্ব, বসে থাকতেই হবে, কিন্তু
এর মাঝে মাঝে যদি আপনি মাঝে মধ্যে উঠা মানে হাত একটু লাড়াচাড়া করেন, আপনারা কিন্তু কেউ ডাক দিবে না বা জরিমানা করবে না। ঠিক আছে, একটু হাঁটাহাঁটি করলেন, পানি খাইতে গেলেন মাঝে মধ্যে, আর বিশেষ করে 2 হাত পারলে একটু নাড়া দিবেন এইভাবে, তাইলে আপনার শরীরে ওই জড়োটা বাসা বাঁধতে পারবে না। ঠিক আছে, এরপরে মনোযোগী হওয়া। দেখেন, একসঙ্গে আমরা অনেক কিছুই চাইলেই করতে পারি না। ঠিক আছে, আপনার যেটা জরুরি আপনি চেষ্টা করবেন ওই পয়েন্টটার উপরে কাজ করার। যেমন আপনি এখন এখানে একটা পেজের দায়িত্বে আছেন, পেজে ভালো সেল হইলে আপনার জন্য এটা ভালো হয়, বা মানে আপনার টোটাল কাজের একটা পজিটিভিটি থাকে। তার পাশাপাশি আপনার আননেসেসারি আপনি দেখেন অনেক বিষয় আপনি ধাবিত। এখন কে কোন পয়েন্টে ধাবিত এটা প্রপারলি ব্যাখ্যা করা আমার পক্ষে পসিবল না, তবে আপনি নিজেরটা নিজে খোঁজ নিলে দেখবেন যে আপনার যেটা মূল কাজ এটার বাইরেও আপনি আজাইরা অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করেন, বা আপনার মন সুইটা যায় অনেক সময়। সো এটার ফলে আপনার মানে যেটার উপরে ডেডিকেশন দেওয়ার কথা ওইটার উপরে আপনি ডেডিকেশন দিতে পারেন না। ঠিক আছে, যেমন উদাহরণস্বরূপ এই যে নাজমুল বিভিন্ন সময় হুট করে দেখা যায় একদিকে ফটোশ্যুট করতে চলে যায়। ঠিক আছে, যদিও এটা কিন্তু আর জরুরি না। ঠিক আছে, এখন এটা নাজমুলের উদাহরণ, এটা অনেকেরই এই সমস্যা আছে যে নিজের কাজের তোয়াক্কা না করে আমি আমার মতো করে আর একটা বিষয়ের পিছনে সুইটা চলে গেলাম। সো এটাতে আসলে মানুষের মানে অশান্তি বাড়ে, স্ট্রেস বাড়ে। সো এইগুলি করবেন না, নিজের কাজে ফোকাস থাকবেন, মনোযোগ থাকবেন। দিন শেষে যদি মানে আপনার সেল ভালো থাকে, মানে একটু হইলেও মনের ভিতরে একটা শান্তি আসে না যে আমার ভালো একটা সেল হয়েছে। যদি সেল না থাকে, মাসের শেষের দিকে দেখবেন যে ভালো লাগে না, কিছু কারো কথাই সহ্য হয় না, তাই না? তো এইটা যেন শেষ ফাইনালে যেন এই রেজাল্ট না দাঁড়ায়, এই জন্য যে জায়গায় ফোকাস দেওয়া উচিত ওই জায়গায় আগে থেকে ফোকাসটা দিবেন। এরপরে সব কিছুর বাইরেও চাপ কমাবেন। যেমন এই যে একটু আগে যেটা বললাম যে অপ্রয়োজনীয় কিছু করেন, আপনার যেটা প্রয়োজন প্রায়োরিটি লিস্ট করবেন যে আপনার কোনটা বেশি প্রয়োজন, ওইটার উপরে সময় বেশি দিবেন। এরপরে এক্সট্রা সময় থাকলে আপনি অন্য কিছু করবেন, আদারওয়াইজ করবেন না। তো আপনার যেটা প্রয়োজন ওইটা না করে যদি আপনি আরেকটার পিছে দৌড়ান, তখন দেখবেন যে যেটা প্রয়োজন ছিল ওইটা করতে পারেন না, এতে করে আপনার চাপ বেড়ে যাবে। ঠিক আছে, পুরো লাইফের উপরে দেখবেন চাপ বেড়ে যাবে। মাস শেষে আপনার যেটা হওয়ার কথা ছিল ওইটা হয়নি, অন্য কিছুতে গোলায় ফেলাইছেন আপনি। তো চাপ কমানোর জন্য আপনার প্রায়োরিটি লিস্ট করতে হবে যে কোনটা আপনি আগে করবেন, কোনটা না করলেও সমস্যা নাই। ঠিক আছে, এইগুলি করবেন। এরপরে আরেকটা পয়েন্ট, এটা সবার জন্য না, বিশেষ করে যাদের ওজন বেশি আছে তারা চেষ্টা করবেন ওজন নিয়ন্ত্রণে রাখার, কারণ অতিরিক্ত ওজন হইলেও কিন্তু মানুষ অসুস্থ হয়ে যায়, তাই না? এটা মানে আমার বলার কিছু না, এটা আপনারা অনেকভাবে এই ট্রিটমেন্টটা পাবেন, সার্চ করলে কী কী করলে কী করা লাগবে। আবার একইভাবে ওজন বেশি বা কম দুইটাই সমস্যা। ঠিক আছে, একদম মিনিমাম আপনি কতটুকু টল আছেন এটার উপরে ডিপেন্ড করে একটা আপনার ওজনের ইয়ে আছে, মিনিমাম ওইটাও যদি না থাকে। যেমন উদাহরণস্বরূপ হৃদয় ভাইয়ের লম্বা অনুযায়ী ওজন কম আছে। ঠিক আছে, সো এখন এর ক্ষেত্রে বা এইদিকে সীমান্ত আছে। ঠিক আছে, আমিও 2 বছর আগে এটার ভুক্তভোগী ছিলাম। মানে লম্বা অনুযায়ী মিনিমাম যে ওজনটা থাকার কথা এটা আমরা সার্চ করলেই সহজে পাওয়া যাব। ওই ব্যালেন্সটা যদি না থাকে তাহলে এটা একটা সমস্যা। সেমভাবে আপনি কতটুকু লম্বা আছেন ওইটার উপরে ডিপেন্ড করে আপনার কতটুকু ওজন থাকা উচিত, তার চেয়ে আপনি অনেক বেশি ওজন, তাইলে আপনার ওই সময় ডায়েট করতে হবে, বা কি করলে আপনার ওজন মোটামুটি একটা ব্যালেন্সে থাকবে ওইটা ফলো করতে হবে। আদারওয়াইজ এটাও মানে অসুস্থ হওয়ার একটা সমস্যা। ঠিক আছে, মানে অসুস্থ হওয়ার একটা কারণ। আচ্ছা, এবার আমরা খাবার দাবার আসি। যদিও পানির কথা আগে বলছি যে পানিটা কেন গুরুত্বপূর্ণ। সো এর পানির বাইরেও দেখেন সহজলভ্য কিছু খাবার আছে। মনে করেন গরুর গোস্ত খাওয়া অনেক ভালো, সাপোজ উদাহরণ দিলাম আমি, যদিও অতিরিক্ত খাওয়া ভালো না, কিন্তু আমরা চাইলেই কি প্রতিদিন গরুর গোস্ত খাইতে পারবো? খাইতে পারবো না। মনে করেন যে আঙ্গুর ফল অনেক ভালো, এটা খাইলে মানুষ মানে সুখে থাকতে পারে, কিন্তু আমরা চাইলেই প্রতিদিন খাইতে পারবো? খাইতে পারবো না। কিন্তু এমন কিছু খাবার আছে যেগুলি অনেক বেশি ইফেক্টিভ। ঠিক আছে, কিন্তু এগুলি অসম্ভব কিছু না, চাইলেই আমরা আমাদের রুটিনের ভিতরে রাখতে পারি, আমরা চাইলে এগুলি খাইতে পারি। এরকম অনেক খাবার আছে, আমি জাস্ট এখানে 3-4টা খাবারের কথা উল্লেখ করে রাখছি। আপনারা এগুলি একটু সার্চ দিবেন। আসলে লাইফস্টাইল নিয়ে যদি সিরিয়াস থাকেন তাহলে এগুলি একটু পড়বেন। আদারওয়াইজ যদি মনে করেন সারা বছর আপনি অসুস্থই থাকবেন বা যে যাচ্ছা তাই হোক লাইফে, তাইলে পড়ার দরকার নেই। ঠিক আছে, যেমন একটা খাবার হচ্ছে এইখানে আপনার রসুন। ঠিক আছে, রসুন এমন একটা খাবার, এটা নিয়ে যদি সার্চ করেন আপনারা এটার ব্যাপারে মানে
এটা নানান ধরনের কারণে মানুষ খায়, তবে মূল হচ্ছে এটা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো আমরা যেহেতু রোগ বা অসুস্থ হয়ে যাওয়া নিয়ে কথা বলতেছি, যে আমরা সহজেই যেন অসুস্থ না হই, সো এই টপিকে যেহেতু আমরা আলোচনা করতেছি, তার মানে রসুন যেহেতু আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়, আমরা চেষ্টা করব প্রতিদিন অ্যাটলিস্ট 1 পিস হইলেও রসুন খাওয়ার জন্য। ঠিক আছে, যদি কাঁচা খাইতে পারেন ভালো, অথবা যদি আপনি মাছ রান্না করেন, মাছের ভিতরে আনাম মানে রসুনের কোয়া বলি আমরা, কয়েক পিস দিয়ে দিবেন, অ্যাটলিস্ট 1 পিস হইলেও খাবেন প্রতিদিন। এটার একটা ভালো সুফল আশা করি পাবেন। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে গ্রিন টি। সো গ্রিন টির যে অনেক বেশি দাম, বিষয়টা এরকম না, আপনি চাইলে এটা খাইতে পারেন। ঠিক আছে, খুবই অ্যাভেলেবেল, এবং কি অনেক সময় এটা প্রথম খাইলে একটু অ্যাডজাস্ট করে নিতে কষ্ট হবে, তবে এটা অনেক বেশি কার্যকর এবং কি ইফেক্টিভ একটা খাবার। ঠিক আছে, এটা শরীর থেকে টক্সিন বের করে দেয়, এবং কি শরীরের ওজনটা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। অনেক সময় আমরা এই যে মনে করেন যে এই মোমেন্টে এসে আমরা সবাই যদি নর্মালি গ্রিন টি ছাড়া অ্যাটলিস্ট একটা করে রং চা খাই না, এখন দেখবেন যে সবার শরীর এরম করতেছে, তখন দেখবেন যে এরম করবে, মানে চা খাওয়ার পরে মানুষ একটু ফুরফুরা হয়ে যায়। ঠিক আছে, সো গ্রিন টিটা খাইলে আরও বেশি মানে আপনার শরীরের মানে টনক থাকবে, শরীরটা ওজনটা নিয়ন্ত্রণে থাকবে। এরপর আরেকটা হচ্ছে অলিভ অয়েল, মানে জলপাইয়ের তেল মেবি, এটা আমি পার্সোনালি ওইভাবে খাই না, তবে এটা করে দেখলাম যে এটা মানে আমাদের শরীরের যে কোলেস্টেরল আছে এটা নিয়ন্ত্রণ করতে অনেক বেশি হেল্প করে। সো আপনারা যদি সম্ভব হয় জলপাইয়ের তেলও খাইবেন। আর এরপরে ফলমূল আছে। ফলমূল যখন যেইটা পান, যখন দেখা যায় আমরা অনেক বেশি বিত্তশালী, অর্থবিত্তবান না যে আমরা চাইলেই যখন মন চায় তখন যেই ফল মন চায় খাইলাম। সো আমাদের রুটিনটাই হবে এরকম যে ফলমূল খাওয়া ভালো, যখন যেটা আমাদের সুযোগ হয় ওইটাই খাবো আমরা। ঠিক আছে, সো ফলমূলে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন মিনারেল থাকে, এটা আমাদের শরীরের জন্য অত্যন্ত জরুরি, মানে গুরুত্বপূর্ণ। সো যখন যেটা প্রয়োজন হয় বা সুযোগ হয় ওইটা আমরা খাবো। ঠিক আছে, এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যাটলিস্ট সিজনাল কিছু ফল আছে। এখন তো সব কিছু মানে হাইব্রিড হয়ে গেছে, সব সময় সব কিছু পাওয়া যায়, বাট ন্যাচারালি আমরা কিন্তু জানি যে কোন সময় কোন ফলের সিজন। সব কিছু পাওয়া গেলেও কোন সময় কোন ফলের সিজন এটা আমরা জানি। তো এই সিজনাল, এটা অনেক সময় আধ্যাত্মিকভাবে অনেকে বলে যে এটা মানে আল্লাহ তাআলার এই একটা অশেষ মানে সিস্টেম, যে আপনি কখন কোনটা আপনার প্রয়োজন আছে। তো দেখেন, সিজনাল ফল খাওয়ার চেষ্টা করবেন। যেমন এই মোমেন্টে আমরা যদি দেখি যে টমেটোর কথা, টমেটো এই জায়গায় ছিল কিন্তু এটা কাইটা দিয়েছি আমি। এই মুহূর্তে টমেটো 1 কেজি টমেটো 150 টাকা 200 টাকা কেজি। বাট এমন একটা সময় আসে না যখন টমেটোর কেজি 10 টাকা 15 টাকা 20 টাকা হয়, তখন কি টমেটোর সিজন থাকে। এখন টমেটোর সিজন নাই। তো এখন আমাদের এত টাকা দিয়ে দরকার নাই টমেটো খাওয়ার। এখন এই মোমেন্টে যা আছে সিজনাল, ওইগুলি আমরা খাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, পাশাপাশি যখন যেটা সুযোগ হয় টমেটো মানে ফলমূল যাই ওগুলি যেটা সুযোগ হয় ওটাই খাবো। আর সিজনাল ফলের আরেকটা মানে মানে ছোটো একটা গল্পর মতোই বলতে পারেন বলি, যে মানে একটা ছেলের গলার ভিতরে যে কী একটা যেন হয়েছিল, আমার এক স্যার বলছিল আর কি। তো ওরে অনেক ডাক্তার দেখাইছে, অনেক কিছু করছে, ওটা সমাধান হয় নাই। শেষ মোমেন্টে মানে হতাশায় জর্জরিত অবস্থায় ও একদিন বাসা থেকে একটা আনারস খেয়েছিল। আনারস খাওয়ার পরে আনারসের ভিতরে কী অ্যাসিড থাকে বলেন তো? আনারসের ভিতরে কী অ্যাসিড থাকে আমার এই মোমেন্টে মনে নাই, যদিও মনে থাকলে বইটা ফেলতাম। তবে আনারসের ভিতরে একটা নির্দিষ্ট অ্যাসিড আছে, যে অ্যাসিডটাই মূলত ওর প্রয়োজন ছিল ওই জায়গার, এই যে যেই জামটা লাগছিল ওইটা জ্বরটা কাটানোর জন্য। আনারস খাওয়ার পর ও সুস্থ হয়ে গেছে। সো কোনটার ভিতরে কী ফায়দা আছে এটা কিন্তু আমরা জানি না। ঠিক আছে, সো সিজনাল ফলগুলি খাওয়াটা গুরুত্বপূর্ণ, এটা আমি বিশ্বাস করি আর কি। আচ্ছা, এরপরে যেসব খাবার এড়িয়ে চলবেন, খাবার শুধু খাইলেই হবে না, অনেক খাবার আছে যেগুলি আমাদের খাওয়া উচিত না। অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার, এরপরে সফট ড্রিঙ্কস, অতিরিক্ত চিনি, প্রক্রিয়াজাত খাবার, এরপরে ফাস্টফুড, এগুলি কমিয়ে আনতে হবে। ঠিক আছে, এগুলি দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি বাড়ায়। তেল খাইলে কি, বেশি তেল খাইলে কি হয়? প্রেশার বাইরে যায়, অনেক সময় নানান ধরনের সমস্যা হয়। চর্বি বাড়লে অটোমেটিক্যালি স্বাস্থ্য বাড়ে, স্বাস্থ্য বাড়লেই হয় না, রক্ত চলাচল বন্ধ হয়ে যায় ভিতর দিয়ে। ঠিক আছে, অনেক সমস্যা হয়। আর একটা, যদি এই জায়গায় এটা অ্যাপ্লিকেবল না,
যে যদি কারো থাকে আগে পরে বা অগোচরে ধূমপান মদ্যপানের অভ্যাস যদি থাকে, এটা অবশ্যই মানে বন্ধ করতে হবে। এটা ভালো না, এটা আমরা সবাই জানি, নর্মাল ইস্যু। এরপরে সঠিক খাবার খেয়ে নিজেকে হাইড্রেট রাখুন। হাইড্রেট মানে হচ্ছে আপনার শরীরটা তরতাজা রাখা, মানে আপনার শরীরে যে কাজ করবে, আমরা মেশিনে তেল দিই না, এই যে এটা মোবিল না দিলে চলে না। তো এটা হাইড্রেট রাখার অন্যতম হচ্ছে আপনার পানি খাইতে হবে পর্যাপ্ত পরিমাণে, আর শাকসবজি খাইতে হবে। ঠিক আছে, আপনার শরীরে যদি মানে পর্যাপ্ত পরিমাণে পানি না থাকে, তাহলে শরীর খসখসা হয়ে যাবে। ঠিক আছে, তো পর্যাপ্ত পরিমাণে খাবার দাবার, প্রচুর ফলমূল, শাকসবজি, ঘরের তৈরি খাবার অগ্রাধিকার দিতে হবে। এরপরে স্বাস্থ্যকর খাবার, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন সি এবং ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার খাইতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আরেকটা অপশন আছে, এটা ফর দ্য লাস্ট অপশন বাট নট দ্য লিস্ট, মানে বলছি তো এগুলি আসলে শেষ নাই। তো আমরা এটা বলে আজকে শেষ করব, সেটা হচ্ছে প্রার্থনা করা, যে যেই ধর্মের আছেন। ঠিক আছে, প্রার্থনা করা, আর নির্দিষ্ট বলতে দিনের ভিতরে অ্যাটলিস্ট অল্প কিছু হইলেও ভালো কাজের নিয়ত করা। ঠিক আছে, এখন ভালো কাজের নিয়ত, যে আপনার ভালো কাজ করার অনেকগুলি প্ল্যান আছে। অফিসে এসেও ভালো কাজ করতে পারেন। অফিসে এসে একজনের সাথে আপনার বনে না, তার সাথেও যদি ওই দিন সুন্দরভাবে আপনি কথা বলতে পারেন, এটা আপনার জন্য ওই দিনের একটা বেস্ট ভালো কাজ। ঠিক আছে, একজনের একটু হেল্প করলেন, আপনার দরকার নাই গিয়া ওরটাও করবো, তারপরে আপনি করলেন, এটা আপনার জন্য একটা ভালো কাজ। এই ছোটো ছোটো ভালো কাজ, এটাতে নিজের পরিতৃপ্তি খুঁজে নিতে হবে, আর এটা করার প্রতি আগ্রহ থাকতে হবে। আর এটা আধ্যাত্মিকভাবে যখন আপনি করবেন, আপনি নিজে নিজে দেখবেন, রিয়েলাইজ করবেন যে আপনার ভালো লাগতেছে। ঠিক আছে, একটা প্রশান্তি পাওয়া যায়। সো প্রতিদিন টুকটাক যত ভালো কাজ করার সুযোগ থাকে, সামনে আসে, এগুলি আমাদের করতে হবে। ঠিক আছে, একইভাবে নিজের ভিতরে যত শয়তানি বুদ্ধি আছে, যত প্রকারের খারাপই আছে, যত হিংসা, তারপরে মানে যত নেগেটিভ চিন্তা ভাবনা আছে, এগুলি বাদ দিতে হবে। ঠিক আছে, আর যে যেই ধর্মের আছেন, আমরা তো এখানে বেসিক্যালি দুই ধর্মের আছি, মুসলমান আর হিন্দু ধর্মের, তাই না? আমরা চেষ্টা করব যে ধর্ম অনুযায়ী আমাদের প্রার্থনা করা। ঠিক আছে, সো এটা করলেও মনের ভিতরে একটা প্রশান্তি ফিল করবেন। সো অনেকগুলি পয়েন্ট নিয়ে আলোচনা করছি, এইগুলি যদি কারোর মনে থাকে বা সঠিকভাবে করতে পারেন, তাহলে সহজে সে অসুস্থতায় কাবু হবেন না। ঠিক আছে, আমি শুধু যদি পয়েন্টটা উল্লেখ করি, ব্যাখ্যা তো টুকটাক করলাম। সঠিক সময়ে পরিমিত ঘুম, অলস হয়ে শুয়ে বসে না থাকা, এরপরে বসবাসের স্থানে পর্যাপ্ত আলো বাতাসযুক্ত স্বাস্থ্যকর পরিবেশ নির্ণয় করা, পর্যাপ্ত পরিমাণে পানি পান করা, নেতিবাচকতা থেকে নিজেকে সুরক্ষা রাখা বা দূরে রাখা, ঘুম থেকে উঠে হালকা ব্যায়াম করা, সকালের নাস্তা মিস না করা, পছন্দের কার্যকলাপে নিজেকে যুক্ত রাখা, আপনার যেটা ভালো লাগে ওটার পিছনে চেষ্টা করবেন একটু সময় দেওয়ার, একা না থেকে শরীরকে সচল রাখা বা শরীরকে নির্দিষ্ট একটা জামের ভিতরে আটকায় না রেখে একটু নাড়াচাড়া করা। এরপরে প্রায়োরিটি লিস্ট আকারে কাজে মনোযোগী হওয়া, চাপ কমানো, আজাইরা কাজ না করা, নিজের যেটা করণীয় ওইটা আগে করা। এরপরে ওজন নিয়ন্ত্রণ করা, যদি কারো প্রয়োজন হয়। সহজলভ্য এমন কিছু খাবারের নাম বলা হয়েছে, এইগুলি চেষ্টা করা খাবার। কিছু খাবার এড়িয়ে চলতে বলা হয়েছে, এগুলি এড়িয়ে চলা। সঠিক খাবার খেয়ে নিজেকে হাইড্রেট থাকা। আর সর্বশেষ বলছি আমরা যে প্রার্থনা করা আর ভালো কাজের নিয়ত করা, বা প্রতিদিন অ্যাটলিস্ট একটা হইলেও ভালো কাজ করা। ঠিক আছে, এখন সর্বোপরি অনেকগুলি পয়েন্ট বললাম, এগুলি আমি গ্রুপে দিয়ে দিব, আপনারা আরেকটু ভালোভাবে দেখে নেবেন। ঠিক আছে, এখন আমরা যদি একটা নর্মালি সার্ভে করি, আমরা এইখানে যারা আছি এর ভিতরে অসুস্থ কম হয়েছে এমন কি আছে? মোটামুটিভাবে সবাই সবার ব্যাপারে অবগত আমরা। তাহলে তার লাইফস্টাইলটা কেমন, তার মুখ থেকে আমরা একটু শুনবো, চেষ্টা করবো ওইভাবে একটু থাকার, তাই না? তো এইগুলি তো আমরা মানে বিভিন্ন পয়েন্ট কালেক্ট করছি, বা যেগুলি কার্যকর ওইগুলি নিয়ে আলোচনা করছি, তাই না? প্র্যাকটিক্যালি যে সুস্থ থাকতে সক্ষম হইতেছে, সেরকম দু একজনের মুখ থেকে আমরা একটু শুনি। এখন পর্যন্ত অফিস বন্ধ নাই কার, বলেন? অসীম ভাইয়ের কোনো অফিস বন্ধ নাই, দাঁড়ান আপনি। সবাই তো অফিস বন্ধ দেয়, অসুস্থ হয়ে যায়, আপনার অফিস বন্ধ নাই, মানে
অবশ্যই আলহামদুলিল্লাহ সুস্থ থাকেন, যে কারণে আসতে পারেন ঠিক মতো। তো এটার রহস্য কি, গোপন রহস্য কি? কি তাড়াতাড়ি ঘুম, এটা অনেক বেশি জরুরি। আমিও রিসেন্টলি চেষ্টা করতেছি যে সকালবেলা অফিসে আসার সবার আগে, দেখি সামনে হয়তো বা আসতে পারবো। যদিও সকালবেলা রাত্রে যে কাজগুলি আমরা করি, রাত্রে তো সবাই কাজ করেন না, ঠিক আছে, রাত্রে অনেক কাজ আমরা করি। যেমন আমি ব্যক্তিগতভাবে 2টা কোর্স করতেছি এখন, বা আমার মানে আসলে ব্যবসা তো নতুন করতেছি 2 বছর যাবত। আমার মূলত কাজেই ছিল আজীবন রাত্রে করার কাজ, ঠিক আছে। তারপরেও চেষ্টা করতেছি এখন, মানে যতই ঘাটাঘাটি করি, যতই রিসার্চ করি, দেখি যে রাত্রে মানে জায়গা থাকাটাই একটা ব্যাড রুটিন, এটা ভালো না। এখন চিন্তা করে যদি দেখেন যে রাত্রে যে কাজগুলি করেন এগুলি দিনেও করা সম্ভব। মানে সকালবেলা যদি আমরা 8টা বাজে 9টা বাজে ঘুম থেকে উঠি, এটা যদি আমরা 5টা বাজে উঠতে পারি, ফজরের নামাজ পড়তে পারতেছি এইখানে সকালবেলা, ওইখানে যদি 10টা বাজে ঘুমাই, 11টা 12টা 1টা, 3 ঘন্টা সকালবেলা আমি পাইতেছি, 3 ঘন্টা। তো আমার সময় কিন্তু ঠিক হইতেছে। আর আপনারা হয়তো বা অনেকেই যদি মানে এইগুলি নিয়ে অ্যাওয়ার থাকেন, তাহলে এই টাইপের একটা কনসেপ্ট আছে, একটা কনসেপ্ট না, মানে বাস্তবিক, একদম 100% বাস্তবিক, যে রাত্রিবেলা কাজ করলে মানে 6 ঘন্টার কাজে যেই পরিমাণে এফোর্ট আপনি দিতে পারবেন, বা 6 ঘন্টা কোড করে আপনি যে রেজাল্টটা করতে পারবেন, সকালবেলা জাস্ট 15 মিনিট কোড করে আপনি সেম রেজাল্টটা দাঁড় করাইতে পারবেন। আর তারপরেও যেহেতু আমরা ন্যাচারালি আসলে অভ্যস্ত না, এই জন্য করতে পারতেছি না। বাট এখন আমি পার্সোনালি চেষ্টা করতেছি সকালবেলা করার, মানে সকালবেলা কাজ কাজ করেন বা যারা পড়াশোনা করেন, সারা দিন মানে দুপুরবেলা এখন থেকে আপনি বিকাল পর্যন্ত পড়বেন, 4 ঘন্টা পড়বেন, যেই পরিমাণে আপনার নলেজ গ্যাদার হইবে, সকালবেলা যদি জাস্ট 15 মিনিট পড়েন আপনি ফ্রেশ মাইন্ডে, তার চেয়ে বেশি আপনি মানে নলেজ গ্যাদার করতে পারবেন। আচ্ছা, আপনার কথা শেষ হয়নি, দাঁড়ান। প্রথম পয়েন্ট হচ্ছে সকালবেলা মানে তাড়াতাড়ি উঠেন, তার মানে সন্ধ্যাবেলা কয়টা বাজে ঘুম আসেন? 11টার ভিতরে ঘুম আসা বর্তমান মানে এখনকার জামানায় অনেক টাফ ব্যাপার, ঠিক আছে। মানে ঘুম আসতে পারলে ভালো। আমরা তো 10টা পর্যন্ত আপনাদের একটা টাইম শিডিউল দিলাম, যে যারা 8 ঘন্টা ঘুমাইতে চান, 8 ঘন্টা ঘুমের যদিও দরকার হয় না, 11টা বাজেও যদি ঘুমাইতে পারেন, সকালবেলা আপনি মানে 6টা বাজে গেলে এমনিতেই শুয়ে থাকতে পারবেন না। আদারওয়াইজ মানে আপনার হয়তো বা ঘুম ভেঙে গেছে, আপনি আজাইরা শুয়ে রয়েছেন, অন্যথায় আপনি এমনিতে উঠে যাইতে হবে। যদি আপনার ঘুম হয়ে যায়, মোটামুটি 6 ঘন্টা ঘুম যদি হয়, তাহলে এমনি আপনার ঘুম ভেঙে যাবে। পরে আর কি করেন, এটা যদিও এখানে উল্লেখ নাই, বাট এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি টাইমলি খাবার খাইতে পারি, এটা এখানে উল্লেখ আছে, বাট আনফর্চুনেটলি আমি ওইভাবে ব্যাখ্যা করি নাই, ঠিক আছে। মানে সঠিক সময়ে পরিমিত খাবার, এখানে প্রথমে বলা আছে সঠিক সময়ে পরিমিত খাবার। মানে খাবারটা আমাদের হচ্ছে টাইমলি যদি খাইতে পারি, এটা অনেক বেশি কার্যকর। মানে একটা গাছে যদি আপনি প্রতিদিন একটা সময় পানি দেন, এটা একটা রুটিনের ভিতরে পড়ে যায়। এটা গাছ দিয়ে ভালো ভালো বুঝবেন না, এটা হচ্ছে মেশিনের তেল দেওয়ার মতো। এটা নির্দিষ্ট একটা সময় পরে তেল দেওয়া লাগে। মনে করেন 6 ঘন্টা পরে আমাদের মেশিনের তেল শেষ হয়ে যায়, তো 6 ঘন্টা পরে যদি আবার তেল দিই, এটা মানে কোনো সাইড এফেক্ট করবে না এটার উপরে। বাট এটা যদি আমরা 3 ঘন্টা পরে দিতে যাই, হয়তো বা এটা ওভার ট্যাঙ্কি হয়ে যাবে তেল। আবার যদি 7 ঘন্টা পরে দিতে যাই, এটা আগেই না খাওয়া থাকবে 1 ঘন্টা, মানে বিষয়টা এরকম হয়ে যাবে। তো টাইমলি করতে পারলে এটা আসলে অনেক ভালো একটা বিষয়, আর এটা অনেক বেশি জরুরি। এরপরে আর কি, অফিসের পানিটা আলহামদুলিল্লাহ তাহলে সেফ বলা যায়। সে যেহেতু অফিসে পানি বেশি খায়, অফিসে পানিতে সমস্যা থাকলে সে অসুস্থ হয়ে যাওয়ার একটা চান্স ছিল, তাই না? আচ্ছা, 3টা পয়েন্ট বলছেন। আর এরপরে আর আর কে মোটামুটি ভাবে সুস্থ থাকে? হ্যাঁ, অসুখ হয় নাই? তোমার গত মাসে অসুস্থ ছিল, তোমার রুটিন ফলো করলে আরো বিপদ হইবে না। এই যে অসীম ভাই যে 3টা পয়েন্ট দিছে, এই 3টা পয়েন্ট যদি মানতে পারেন, এইগুলি মানার কোনো দরকার নাই। যত কিছু এত সময় বললাম, মোটামুটি মোরাল অফ দ্য পয়েন্ট এই 3টাই। সঠিক সময় ঘুমাইসা মানে সকালবেলা যদি উঠতে পারেন, আর মানে সময় মতো যদি পরিমিত খাবার খাইতে পারেন, আর পানি যদি পর্যাপ্ত খাইতে পারেন, এনাফ সুস্থ থাকার জন্য। মানে শরীরে যদি এনার্জি থাকে, সহজে আপনার মানে অসুস্থতায় কাবু করতে পারবে না। আর যদি আপনি দুর্বল থাকেন, হালকা একটু বাতাসের ঝাপটি লাগলে আপনার ঠান্ডা লেগে যাবে, কোনো রকম একটু ফ্যানের বৃষ্টি ছিটা পড়বে, আপনার জ্বর আইসা পড়বে। তো আগে স্ট্রং থাকতে হবে একটু। আচ্ছা, এরপরে আর সুস্থ থাকে কে নিয়ম অনুযায়ী? এই
আচ্ছা, হৃদয় বাইরে নিয়ে মস্কারা করা লাগবে না, ট্রিটমেন্ট নিয়ে আমরা কাজ করতেছি, আশা করি সামনে আর অসুস্থ হইবে না। না, প্রিয়াঙ্কা আপু মোটামুটিভাবে সুস্থ থাকে, তবে এরা মানে ওভারঅল এরা অসুস্থ থাকে বেশি, কারণ এগোর বড় সমস্যা হয়েছে, আমি 3 নম্বর পয়েন্টে যেটা রাখছি, এগো বাসায়, ওই বাসায় আগে ছিলাম আমি 1 বছর পর্যন্ত, ওই বাসায় থাকা মানে হচ্ছে অসুস্থ। ওই বাসায় থাকতে আমি হসপিটালে ভর্তি ছিলাম মোটামুটিভাবে 3 বারের মতো, একবার মানে মইরা যাওয়ার মতো অবস্থা ছিল আমার। আল্লাহ মাফ করুক। এরপরে আলহামদুলিল্লাহ বাসা চেঞ্জ করার পরে খুব একটা অসুস্থ হই না। এরা আবার ওই যে মানে বাপদাদার আমল থেকে ওই জায়গায় থাকে, একটা সমস্যা আছে। আচ্ছা যাই হোক, ওইটার উপরে ফোকাস রাখবেন। আদারওয়াইজ এমনিতে যেমন হৃদয় ভাই বাইরে যায় কোনো ভাজা পোড়া খায় না, ঠিক আছে? এমনিতে আমরা নর্মালি খাই, টুকটাক কম কম বেশি খাই, কিন্তু এই একটা সিঙ্গারা খাইতে ভয় পায়, অনেক সময় জোর করে খাওয়ান লাগে। তাহলে এর তো গ্যাস্ট্রিকের এত সমস্যা থাকার কথা না, তাই না? এত আরও বেশি সেফ থাকার কথা। হ্যাঁ, কিন্তু তারপরে অসুস্থ হয়ে যায়, ওই যে ওইটা হচ্ছে বড় সমস্যা। আর একটা হচ্ছে, আচ্ছা আর একটা পয়েন্ট আমি বলি নাই, আপনারা চেষ্টা করেন যে কারোর যেন মশায় না কামড়ায়, ঠিক আছে? যেহেতু মশাই কামড় থেকে ডেঙ্গুটা প্রবাহিত হয়, এটা হাসির কিছু না, এটা একটু ভালোভাবে অ্যাকসেপ্ট করতে হবে। ওই জায়গায় আপনারা অফিসে মশা থাকলে এটা আমাদের নিজেদের দোষ, তাই না? মশা আসার গেট যে জায়গা আছে ওইগুলি লক করে রাখি আমরা, মশা যেন না হয় ওই ব্যাপারগুলি একটু সব দিকে ক্লিন রাখি। এই জায়গায় তো আমরাই থাকি, এই জায়গায় তো অন্য কেউ এসে নোংরা করে না। যদি মশা থাকে এটা আমাদের দোষে হয়। তো কী করলে মশা থাকবে না? এই জায়গায় যে আছে, এটা আছে, এটা মারে দিবেন মাঝে মধ্যে। তো নর্মালি এই রুমে খুব একটা মশা নাই, তো ওই দিকেও যেন না থাকে। যদিও কাপড় থাকে বা 100% ক্লিন করা পসিবল না, যেহেতু জুট মোটা অনেক কিছু থাকে, তারপরে মোটামুটিভাবে আমরা পরিবেশটা একটু সুরক্ষা রাখতে পারি। যেমন দুপুরের টাইমে যখন বেশি রোদ থাকে, ওই মোমেন্টে জানলা দিয়ে মশা ঢুকবে না, কারণ ওই মোমেন্টে মশা নির্দিষ্ট একটা জায়গায় সীমাবদ্ধ আছে, ও নিজের জান নিয়ে আছে, ওই সময় দৌড়াদৌড়ি করে না। প্রচণ্ড রোদ থাকলে মশা কিন্তু এমনিতেই মারা যায়। আর একটা হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি নামলে, এই দুইটা সময় হচ্ছে ভিতরে মশা ঢুকে না। বাট সন্ধ্যার পরে যদি আপনি জানালাটা একটু মনে রেখে আটকায় দেন, তাহলে মশা আসে না। ওই মোমেন্টে যদি আপনি খেয়াল রাখেন, বা যখন একটু শীতল থাকে আবহাওয়া, তখন দেখবেন যে মশার একটু আনাগোনা থাকে। সো ওই মোমেন্টে আপনি জানালার আগায় রাখবেন, বা ওই সময় একটু অ্যাওয়ার থাকবেন। যখন দেখেন যে প্রচুর গরমের ভিতরে দেখছেন যে মশা আছে, মশা নাই, ওই সময় মশার জান তো অনেক ছোটো, তাই না? ওটা এমনিতেই অনেক সময় মারা যায়। মশা যেমন অনেক সহজে মারা যায়, আবার অনেক সহজে এটা প্রজনন ঘটে, যে কারণে মানে একদিনের ভিতরে হাজার হাজার মশা আইসা পড়ে। আবার 2 দিন রোদ উঠলে কোনো মশা থাকে না। তো মশা থেকে একটু সাবধানে থাকতে হবে আমাদের, এটা খুবই কেয়ারফুলি নেবেন আপনারা। তাহলে পয়েন্টগুলি সবাই একটু ফলো করেন, তাহলে দেখেন যে অসুস্থতা অনেকটাই কমে আসবে। আর একটা কিন্তু মারাত্মক বিষয় এড়ায় গেছি, সেটা হচ্ছে অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার করা। ঠিক আছে, আমরা কাজ করি ঠিক আছে মোবাইলে, কিন্তু ব্যক্তিগতভাবে আমার ক্ষেত্রেও হয় এটা, মানে অপ্রয়োজনীয় নিউজ ফিডে স্ক্রল করা, ঠিক আছে, আজাইরা টিকটক রিলস দেখা, এইগুলিতে অনেক কখন কয়টা বাজে যায় আমাদের হুঁশ থাকে না। ঠিক আছে, এটা মারাত্মক একটা বিষয়। তো এইটা থেকে সবার একটু বের হয়ে আসতে হবে। এটা থেকে বের হয়ে না আসলে মানে সব কিছু ধ্বংস আসলে আনফর্চুনেটলি সামনে খালি অন্ধকার ছাড়া আর কিছু দেখবেন না। এটা নিয়ে অলরেডি বিভিন্ন রিপোর্ট বাইর হইতেছে বিভিন্ন জার্নালে। সামনে হয়তো বা যদি এখন থেকে অ্যাওয়ার না থাকি আমরা, তাহলে আরও বেশি বিপদের ভিতরে পড়া লাগবে। ঠিক আছে, মানে আজাইরা ভিডিও, ওই মানে ফেসবুক ইউটিউবের স্ক্রল ফিডটা সাজানো হয়েছে ওইভাবে যে আপনারা ওরা যত সময় আটকায় রাখতে পারবে ওদের তত বেশি বিজনেস। ঠিক আছে, সো এটা থেকে আমাদের বের হয়ে আসতে পারবে। বিজনেস কীভাবে? এই যে একটা মানুষ যত বেশি ফেসবুক দেখে, সে তত বেশি আমাদের অ্যাডটা দেখতেছে না, সে অ্যাডটা যত বেশি দেখতেছে ততই কোম্পানির লাভ, যারা ব্যবসা করে তাদের লাভ। কিন্তু ওই নির্দিষ্ট ব্যক্তি যে এই কাজটা করতেছে তার আসলে ক্ষতি আলটিমেটলি। সো আমরা ফেসবুক অপ্রয়োজনীয়, মানে ফেসবুক আর ইউটিউব প্রয়োজনে যতটুকু ব্যবহার করা দরকার হয় চেষ্টা করবো ওইটার ভিতরে সীমাবদ্ধ থাকার। অপ্রয়োজনীয় মানে সময় যেন ওইখানে নষ্ট না হয়, এটার দিকে আমরা একটু খেয়াল রাখবো। আর এটা তো অফিসেও দেখি অনেক সময় ভিডিও দেখতেছেন, মানে মেসেজ আইসা বসে রয়েছে কিন্তু ভিডিও দেখতেছেন। তো সে মাশাআল্লাহ দিলে বাসায় যায় যে কী করে, এটা তো আর বলার কিছু রাখে না, তাই না? তো এইটা থেকে যদি বের হয়ে না আসতে পারেন, নিজে জিজ্ঞেস করবেন যে এটার জন্য আপনার কতটুকু ক্ষতি হইতেছে। ঠিক আছে, আপাতত কোনো চাপ দিতেছি না, বাট নিজে জিজ্ঞেস করে দেখবেন যে কতটুকু ক্ষতি হইতেছে, রিয়েলাইজ করতেছেন কি না।
আরেকটা বিষয় হচ্ছে কি, এটা মানে একটা আধ্যাত্মিক কথা, এটা আমরা অনেকেই ফিল করি, আপনারা ব্যক্তিগতভাবে অনেকে ফিল করছেন হয়তো বা। আপনি দেখবেন যে একদিন ভিডিও দেখে অনেক সময় নষ্ট করে ফেলাইছেন, ঠিক আছে? নষ্ট করার পরে আপনার মনে হইলো যে আজকে অনেক সময় নষ্ট হয়েছে, এইগুলি আর কালকে থেকে করা যাবে না। পরের দিন আবার সেম কাজটা আপনি করতেছেন, ঠিক আছে? আর একদিন আপনি আরও বেশি সিরিয়াস, না এরকমভাবে আগেও একবার হয়েছে, এটা আর করাই যাবে না, ঠিক আছে? আপনি মোটামুটিভাবে ফেসবুক ডিলিট করে রাখলেন। আমাদের তো ফেসবুকে কাজ করতে হয়, ডিলিট করতে পারি না, আমি যদিও অনেক সময় ডিলিট করে রাখি। এমন একটা সময় আসবে দেখবেন যে আপনার ভিতরে অনেক ভালো একটা লয়ালিটি আসছে, আপনি মোটামুটি চিন্তা করছেন যে না এই আজাইরা কাজ আর করবো না, মোটামুটিভাবে ওই দিন আপনি ভালো কাজও করছেন, এক্সট্রা অ্যাক্টিভিটি করছেন, ঠিক আছে? কিন্তু পরবর্তীতে আবার এরকম হয়ে যায়। এখন এইটা কিন্তু আপনার জন্য একটা সুযোগ, ঠিক আছে? এটা মানে ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলে যে নিজের আত্মার ভিতরে মেহমান আসা, মেহমান বুঝি না আমরা, মানে অতিথি আসা। এখন আমাদের অফিসে যদি একজন অতিথি আসে, তারা যদি আমরা ভালোভাবে আপ্যায়ন না করি, গ্রহণ না করি, সে কি পরে আর আসবে? আসবে না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য একটা ফয়সালা আসে। এটা যদি আপনি বারবার বারবার ফিরে দেন, মানে একবার আপনি বুঝতে পারছেন, আপনি কিন্তু নিজে বুঝতে পারেন না, আপনাকে মূলত বুঝতে পারার ক্ষমতাটা দেয়া হয়। এটা যদি আপনি বারবার বুঝতে পারার পরেও যদি এটা মানে ট্যাকেল দিতে না পারেন, এমন একটা সময় আসবে যে আপনি আর বুঝতেই পারবেন না, আপনার এইটা ছাড়া আর চলবেই না, এটাই আপনার করতে হবে, ঠিক আছে? মানে কলব সিলগালা হয়ে যাওয়া বলে আর কি। সো এই পজিশনে যাওয়ার আগে সবাই অ্যাটলিস্ট ফিরে থাকি আমরা, ঠিক আছে? অনেক সময় যারা বিশেষ করে আমরা মুসলমান আছি, আমাদের অনেক সময় দেখবেন যে মনে হয় যে তাহাজ্জুদের নামাজ পড়ি, হ্যাঁ, ভালোভাবে নিয়মিত নামাজ পড়ি, এগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে কি মেহমান আছে ভিতরে, মানে মেহমান আসার মতো বিষয়টা। তখন যদি এটা আপনি না করেন, আপনার এই জিনিসটা আর রিপিট হবে না। এটা আপনার জন্য একটা সুযোগ আসে, এই সুযোগ যদি কাজে না লাগান, ওই যে সেমভাবে মেহমান আসলে যদি দূর দূর করে দেন, সে আর আসবে না আপনার দুয়ারে, সেমভাবে এটা যদি আপনি বারবার ফিরিয়ে দেন, আর আসবে না। সো এটা আমাদের কাজে লাগাইতে হবে, যখন মন ভালো হয়, ভালো হওয়ার পর যেন আবার একই পথে আবার চলে না যায় আমরা। আর ওই যে প্রথমেই যেটা দিয়ে শুরু করছিলাম, যে সুস্থ থাকাটা আসলে নিজের ইচ্ছার উপরে ডিপেন্ড করে, যে আপনি সুস্থ থাকবেন কি না। তো ইচ্ছা করতে হবে সুস্থ থাকার জন্য। সবাই সুস্থ থাকার জন্য ইচ্ছা করেন, লাইফস্টাইলে পরিবর্তন আনেন, তাইলে ইনশাল্লাহ সুস্থ থাকতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, সবাই ভালো থাকেন তাহলে। আল্লাহ হাফেজ।